এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র, লাইফ সাইকেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইটস। এই ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র দুটি দশার মাধ্যমে সম্পন্ন হয় বা দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। তাদের আবার সাব স্টেজ আছে। একটা হচ্ছে মনুষ্য চক্র, যেটা মানুষের দেহে সম্পন্ন হয়, যার নাম অযৌন চক্র। আরেকটা হচ্ছে মশকি চক্র, যেটা স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে সম্পন্ন হয়, বা যার নাম যৌন চক্র। এই দুটো চক্র পোষকের নাম অনুসারে দুরূহ। তো প্রথম আমি আলোচনা করব এই মনুষ্য চক্র বা অযৌন চক্র। এর নাম সাইজোগনি, অর্থাৎ এক প্রকার বহু বিভাজন প্রক্রিয়ায় এই অযৌন যৌন সম্পন্ন হয়, তাই একে বলা হয় সাইজোগনি। তাই মনুষ্য চক্র বিশেষ করে কটি পর্যায়ে সম্পন্ন হয়। এর চারটি পর্যায় আছে। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, অর্থাৎ লোহিত রক্তকণিকাগুলিকে আক্রমণের পূর্বে যেটা মানুষের যকৃতে সম্পন্ন হয়, যাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বা প্রি এরিথ্রোসাইটিক চক্র। আর দ্বিতীয় হল এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা লোহিত রক্তকণিকার মধ্যে সম্পন্ন হয়। আর একটা হল এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা পুনরায় যকৃতের কোষে সম্পন্ন হয়, তাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। 4 নম্বর হল গ্যামেটোগনি, অর্থাৎ যে প্রক্রিয়ায় মানুষের রক্তে, বিশেষ করে রক্তস্রোতে তৈরি হয় গ্যামেট বা গ্যামেটোসাইট, নট গ্যামেট, গ্যামেটোসাইট তৈরি হয়, তাকে বলা হয় গ্যামেটোগনি। এই 4টি পর্যায়ের মাধ্যমে এই অযৌন দশা সম্পন্ন হয়। তার মধ্যে প্রথমে যেটা, সেটা হল প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। জিনিসটা কি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আমরা এখানে দেখিয়েছি। এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এরিথ্রোসাইটিক সাইজোগনি বা এরিথ্রোসাইটিক চক্র। তা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হয়? যখন কোনো মশা, স্ত্রী অ্যানোফিলিস মশকি, যার দেহে ম্যালেরিয়াল প্যারাসাইটে স্প্রোজয়েড দশা রয়েছে, এইরকম কোনো মশা, এই মশার লালাগ্রন্থিতে থাকে স্প্রোজয়েড দশা। এই স্প্রোজয়েড দশা বিশিষ্ট স্ত্রী অ্যানোফিলিস মশকি যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন তার লালাগ্রন্থিতে অবস্থিত স্প্রোজয়েডগুলি সুস্থ মানুষের রক্তে মুক্ত হয়। 1 নম্বর হল প্লাজমোডিয়ামের। কোথায়? প্লাজমোডিয়ামের মানুষের দেহে সংক্রমণ, এটা ফার্স্ট। সেকেন্ড, এই স্প্রোজয়েড দশা মানুষের যকৃতে সংক্রমণ করে এবং তার সংখ্যা বৃদ্ধি করে। এই পর্যায়ে প্রি এরিথ্রোসাইটিকের এই দুটো প্রথম পর্যায়। ফার্স্ট হল মানুষের দেহে সংক্রমণ, সেকেন্ড হল
যকৃতের কোষে সংক্রমণ এবং সংখ্যা বৃদ্ধি। এইখানে কি হয়? এই ক্ষেত্রে মাত্র আধ ঘন্টার মধ্যে ওই স্প্রোজয়েড দশা মানুষের রক্ত থেকে যকৃৎ কোষকে আক্রমণ করে। এই স্প্রোজয়েড দশা যকৃৎ কোষকে আক্রমণ করে। এই যকৃৎ কোষকে আক্রমণ করার ফলে যকৃতের ভেতর স্প্রোজয়েড প্রবেশ করে। যকৃতের ভেতরে স্প্রোজয়েড প্রবেশ করে। এই স্প্রোজয়েড প্রায় 10 থেকে 15 মাইক্রোমিটার লম্বা এবং প্রস্থে প্রায় 1 মাইক্রোমিটার। এই স্প্রোজয়েড মানুষের যকৃতের কোষে গোলাকার ধারণ করে, অর্থাৎ সাইজন্ট গঠন করে। এবার এই সাইজন্ট সাইজগনি নামক বহু বিভাজন প্রক্রিয়ায় বহু সংখ্যক মেরোজয়েট তৈরি করে। প্রায় 10,000 থেকে 12,000 মেরোজয়েট তৈরি করে। প্রত্যেকটা যকৃতের কোষে প্রত্যেকটা স্প্রোজয়েট এই মেরোজয়েট তৈরি করে। এর নাম ক্রিপ্টোমেরোজয়েট বা ক্রিপ্টোজয়েট বা মেরোজয়েট বলা হয়। এই মেরোজয়েটগুলি দেখা যায় দুরকম আচরণ করতে পারে। কিরকম? যকৃতের প্যারেনকাইম যকৃতের কোষকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে, আবার নতুন করে যকৃতের কোষকে আক্রমণ করতে পারে, যাকে এক্সো এরিথ্রোসাইটিক চক্র সম্পূর্ণ করতে পারে। কিংবা কিছু সংখ্যক মেরোজয়েট রক্তস্রোতে মুক্ত হতে পারে। আমি সেটা পরে আসি। আচ্ছা, তাহলে কিছু সংখ্যক স্প্রোজয়েট তারা বা কিছু সংখ্যক মেরোজয়েট বা ক্রিপ্টোমেরোজয়েট বা ক্রিপ্টোজয়েট পুনরায় যকৃৎ কোষকে আক্রমণ করে তারা এক্সো এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে পারে। বা কিছু সংখ্যক ক্রিপ্টোমেরোজয়েট যকৃতের কোষে সুপ্ত অবস্থায় থাকে। একে হিপনোজয়েট। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে এরা আবার সক্রিয় হয়ে পুনরায় যকৃতের কোষকে আক্রমণ করে ম্যালেরিয়া জ্বরের পুনরাবৃত্তি ঘটাতে পারে। এবার 3 নম্বর, এই যে মেরোজয়েট এর রক্তস্রোতে মুক্তি, এখানে কি হয়? ওই যে আগে ক্রিপ্টোমেরোজয়েট বা মেরোজয়েট উৎপন্ন হয়েছে, তার কিছু সংখ্যক আর যকৃৎ কোষকে আক্রমণ না করে বা সুপ্ত অবস্থায় না থেকে পুনরায় যকৃতের আবরণী কোষকেই, যকৃৎ কোষের আবরণী যে আবরণ পর্দা বা কোষ পর্দাকে বিদীর্ণ করে রক্তস্রোতে মুক্ত হয় এবং লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক চক্রের সূচনা করে। এই সমগ্র ঘটনাটি ঘটতে প্রায় 7-8 দিন সময় লাগে। এই সময় ম্যালেরিয়া জ্বরের কোনো লক্ষণ দেখা যায় না। এখানে এই সাইজন গঠন করে এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির মাধ্যমে মেরোজয়েট গঠন করে। এই মেরোজয়েট মুক্ত হয়, তারা আবার যকৃৎ কোষকে আক্রমণ করে এক্সো এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে পারে। এটা হলো প্রি এরিথ্রোসাইটিক চক্র। এবার কিছু সংখ্যক মেরোজয়েট, এবার আমরা শুরু করব। এটা হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখানে প্রি এরিথ্রোসাইটিক চক্র বলছি কেন? চক্রাকারে যকৃতের কোষের মধ্যে এটা সম্পন্ন হয়।
তাই একে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক চক্র বা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, বা মেরোজয়েড নাম প্রি এরিথ্রোসাইটিক মেরোজয়েড। এবার এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা 48 ঘন্টার মধ্যে সম্পন্ন হয় লোহিত রক্তকণিকার মধ্যে। এই ক্ষেত্রে এই যে মেরোজয়েড উৎপন্ন হয়েছে, এই যে মেরোজয়েড উৎপন্ন হয়েছে, এই যে মেরোজয়েড বা প্রি এরিথ্রোসাইটিক মেরোজয়েড যারা রক্তে মুক্ত হয়ে আরবিসিকে আক্রমণ করে, আরবিসিকে আক্রমণ করে, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। অর্থাৎ এই এরিথ্রোসাইটিক চক্রের প্রথম হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসির মধ্যে মেরোজয়েড, প্রি এরিথ্রোসাইটিক মেরোজয়েড। এই প্রি এরিথ্রোসাইটিক মেরোজয়েড দু রকমের, একটা হচ্ছে মাইক্রো, একটা ম্যাক্রো। এই ম্যাক্রো মেরোজয়েড, প্রি এরিথ্রোসাইটিক ম্যাক্রো মেরোজয়েড লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। লোহিত রক্তকণিকা আক্রমণ, ফার্স্ট পয়েন্ট, লোহিত রক্তকণিকা আক্রমণ করে তারা ট্রফোজয়েড দশায় রূপান্তরিত হয়। ক্লিয়ার? এই যে মাইক্রো মেরোজয়েড, তারা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, এই লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে এবং গঠন করে এরিথ্রোসাইটিক সাইজন। এই এরিথ্রোসাইটিক সাইজন গঠন করে, যার নাম ট্রফোজয়েড দশা। এই ট্রফোজয়েড দশা, এদের একটা বিশেষত্ব আছে। এই ট্রফোজয়েড দশা প্রায় 2.5 থেকে 3 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এই ট্রফোজয়েড দশা দেখতে অ্যামিবার আকৃতি, ক্ষণপদ বিস্তার হয় তার চারপাশ থেকে, তাই একে ক্ষণপদীয় দশাও বলা হয়। এই ট্রফোজয়েড দশা দেখা যায় কি, এই যে মেরোজয়েড প্রবেশ করেছে, এই মেরোজয়েড ট্রফোজয়েড গঠন করেছে অ্যামিবা সদৃশ। এই ট্রফোজয়েডের কেন্দ্রস্থলে একটা গহ্বর তৈরি হয়, সাইটোপ্লাজম। অসংকোচী গহ্বর সৃষ্টি হয়, যার ফলে সাইটোপ্লাজম নিউক্লিয়াস পরিধি থেকে সরে যায়। সাইটোপ্লাজম এবং এই যে গহ্বর তৈরি হয়, এই গহ্বর তৈরি হয়, সাইটোপ্লাজম নিউক্লিয়াস পরিধি থেকে সরে যায়, কেন্দ্রস্থলে গহ্বর সৃষ্টি হয়। দেখতে খানিকটা রিং বা আংটির মতো, তাই একে বলা হয় সিগনেট রিং দশা। এই দশা, এই ট্রফোজয়েডের সাইটোপ্লাজম পিতাভ ধূসর হিমাজয়েন দানার আবির্ভাব ঘটে, আর লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম লাল বর্ণের দানাদার পদার্থের আবির্ভাব ঘটে, যাকে বলে সুপনাটস ডট। ক্লিয়ার? এই হল লোহিত রক্তকণিকার মধ্যে মাইক্রো মেরোজয়েডের ট্রফোজয়েড দশা বা সিগনেট রিং দশায় উপনীত হওয়া। নেক্সট, এই সিগনেট রিং দশা থেকে সাইজন গঠিত হয় লোহিত রক্তকণিকার মধ্যে। প্রায় 36 থেকে 40 ঘন্টার মধ্যে এই লোহিত রক্তকণিকার মধ্যে সিগনেট রিং দশা থেকে গোলাকার সাইজন গঠিত এবং সাইটোপ্লাজম থেকে গহ্বর অবলুপ্ত হয়। এবার এই সিগনেট রিং দশা থেকে সাইজন গঠিত হয়। এই যে সাইজন, এটা গোলাকার এবং এর ব্যাস সাধারণ, এর দৈর্ঘ্য প্রায় 1.5 থেকে 1.7 মাইক্রোমিটার এবং প্রস্থ 0.5 মাইক্রোমিটার। এই সাইজন গঠিত হয় গোলাকার নিউক্লিয়াস বিশিষ্ট, একটি নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন গঠিত হয়। এইবার এই সাইজন বহু বিভাজন করতে, তাহলে সাইজোগণী প্রক্রিয়ায়
অসংখ্য মেরোজয়েট তৈরি করে, অসংখ্য মেরোজয়েট তৈরি করে। অর্থাৎ এখানে এই লোহিত রক্তকণিকার মধ্যে মেরোজয়েট সৃষ্টি। এই মেরোজয়েটগুলো ওই যে হিমোজয়েন দানাকে কেন্দ্র করে ফুলের পাপড়ির ন্যায় সজ্জিত হয়, যাকে বলা হয় রোজের দশা। এবার লোহিত রক্তকণিকা থেকে এই মেরোজয়েটের মুক্তি। নেক্সট, লোহিত রক্তকণিকার প্রাচীর বিদীর্ণ করে এই মেরোজয়েটগুলি রক্তস্রোতে মুক্ত হয়। সঙ্গে সঙ্গে ওই যে হিমোজয়িন বা হিমাটিন নামক বিষাক্ত পদার্থ রক্তে মুক্ত হয়। প্রতি 48 ঘন্টা অন্তর অন্তর এই কাজটি ঘটে এবং এই হিমোজয়েন দানা, হিমোজয়েন নামক রাসায়নিক পদার্থ বা হিমাটিন নামক রাসায়নিক পদার্থ যখনই রক্তে মুক্ত হয় তখনই কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই 48 ঘন্টা অন্তর এরকম কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং ওই দশাগুলোর পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা, এই হলো এইবার ওই যে মেরোজয়ের দশা মুক্ত হয়ে পুনরায় আবার লোহিত রক্তকণিকা আক্রমণ করতে পারে এবং এরিথ্রোসাইটিক চক্রের পুনরাবৃত্তি ঘটাতে পারে। এভাবে এরিথ্রোসাইটিক চক্র যত ঘটবে ততই লোহিত রক্তকণিকা মারা যাবে এবং মানুষ রক্তশূন্য হয়ে যাবে। এভাবে এই এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পূর্ণ। নেক্সট আছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আমরা আগে দেখছি যে কিছু সংখ্যক মাইক্রোমেরোজয়েট তারা বা কিছু সংখ্যক মেরোজয়েট তারা লোহিত রক্তকণিকা তারা যকৃৎ কোষ থেকে লোহিত রক্তকণিকা আক্রমণ না করে পুনরায় আবার যকৃতের কোষকে আক্রমণ করতে পারে। এই মেরোজয়েট পুনরায় যকৃতের কোষকে আক্রমণ করতে পারে এবং একই পদ্ধতিতে সাইজন গঠন, সাইজোগনি প্রক্রিয়ায় তারা মেটা মেরোজয়েট তৈরি করে বা মেরোজয়েট তৈরি করে। এই মেরোজয়েট আবার যকৃৎ কোষকে আক্রমণ করতে পারে বা কিছু সংখ্যক আবার লোহিত রক্তকণিকায় মুক্ত হয়ে লোহিত রক্তকণিকা আক্রমণ করতে পারে। এই যে পরবর্তীতে আবার যকৃৎ কোষকে আক্রমণ করে একই রকম চক্র সম্পন্ন হয়, ঠিক প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির মতো বা প্রি এরিথ্রোসাইটিক চক্রের মতো। তাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক চক্র। এক্সো এরিথ্রোসাইটিক চক্র। এবার আরেকটি দশা যার নাম গ্যামেটোগনি। এই যে আমরা দেখলাম এখানে এই এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে লোহিত রক্তের বিদীর্ণ কিছু সংখ্যক মেরোজয়েট পুনরায় লোহিত রক্তকণিকা আক্রমণ করে, আবার কিছু সংখ্যক তারা লোহিত রক্তকণিকা আক্রমণ না করে তারা রক্তস্রোতে মুক্ত হয় এবং তৈরি করে গ্যামেটোসাইটিক দশা। এই যে প্রক্রিয়ায় গ্যামেটোসাইট উৎপন্ন হয় তার নাম গ্যামেটোগনি। এই গ্যামেটোসাইট দু প্রকার, এক হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট আর হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট। প্রত্যেকটাই একটা করে নিউক্লিয়াস বিশিষ্ট। তো ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় ম্যাক্রোগ্যামেট বা যাকে আমরা ডিম্বাণু বলে থাকি। আর মাইক্রোগ্যামেটোসাইট থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় 4 থেকে 8টা সুতোর মতো ফ্লাজেলা তৈরি হয় এবং প্রত্যেকটা ফ্লাজেলা থেকে একটা করে মাইক্রোগ্যামেটোসাইট বা শুক্রাণু তৈরি হয়। প্রত্যেকটাই একটা করে নিউক্লিয়াস বিশিষ্ট। এবার একটি মাইক্রোগ্যামেটোসাইট একটা মাইক্রোগ্যামেটোসাইটকে সাধারণত নিষেধ করে। আমরা এখানে নিষেধ দেখব না, করব। যাই হোক,
এই মাইক্রো ম্যাক্রো গ্যামেটোসাইট তৈরি হয়, যাকে বলে গ্যামেটোগোনি। সাধারণত এই গ্যামেটোসাইটগুলো 4 থেকে প্রায় 6 দিনের মধ্যে কোথায় প্লীহা অস্থিমজ্জায় পরিণত হয়, তারপরে প্রান্তীয় রক্তবাহে মুক্ত হয়। প্রান্তীয় রক্তবাহে মুক্ত হয়। এই প্রান্তীয় রক্তবাহে মুক্ত হওয়ার পরে তারা যদি এবার কোনো মশকি মানুষকে কামড়ায়, তবে ওই গ্যামেটোসাইট দশাটা মশকির দেহে প্রবেশ করে। 7 দিন তারা থাকে রক্তবাহে, তারপরে যদি তারা স্থানান্তরিত না হয় তাহলে মারা যায়। উল্লেখ্য, স্প্রোজয়েড মানুষের দেহে প্রবেশ করার পর 16 দিন পরে এই গ্যামেটোসাইট দশা রক্তে আবির্ভূত হয়। এই হল মনুষ্য চক্র বা মানুষের দেহে সম্পন্ন হওয়া চক্র। এবারে মানুষের দেহের পর মশকি চক্র বলে, স্ত্রী অ্যানোফিলিস মশকি। এই যে দেখা গেল রক্তে যে গ্যামেটোসাইট দশা আছে, এই গ্যামেটোসাইট দশাযুক্ত মানুষ বা আক্রান্ত মানুষ কে যদি স্ত্রী অ্যানোফিলিস মশকি কামড়ায়, তবে তার দেহে প্রবেশ করে ওই গ্যামেটোসাইটিক দশা। এই মশকির দেহে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। অর্থাৎ এখানে এই যে গ্যামেটোসাইট দশা, মেরোজয়েড থেকে গ্যামেটোসাইট দশা মশকির দেহে প্রবেশ করে। এই গ্যামেটোসাইটিক দশা মশার দেহে প্রবেশ করার পর মশার পাকস্থলীতে নিত হয়। এই পাকস্থলীতে নিত হয় পরে এই ওই যে মাইক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় এক্সফ্লাগেলেশন প্রক্রিয়া। এখানে উল্লেখ্য, এরা কিন্তু হ্যাপ্লয়েড সব। এই এক্সফ্লাগেলেশন প্রক্রিয়া একটু আগেই বলেছি, 4 থেকে 8টা মাইক্রোগ্যামেট আর একটি ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয়, একটি ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় একটা ম্যাক্রোগ্যামেট বা ডিম্বাণু। এই পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, ডিম্বাণু শুক্রাণু। এইবার মশকির পাকস্থলীতে একটি পুংগ্যামেট একটি স্ত্রী গ্যামেটকে নিষিদ্ধ হয়। এই নিষেধের ফলে সৃষ্টি হয় 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত জাইগোট। এই জাইগোট মশকির পাকস্থলীতে তার অন্ত আবরণী কোষে প্রবেশ করে। এই জাইগোট এবং উকাইনিড গঠন করে। মশকির দেহে গ্যামেটোসাইট প্রবেশ করার 24 ঘন্টার মধ্যে এটা হয়। উকাইনিড গঠন করে। এই উকাইনিডটা এবার অন্ত আবরণী কলাকোষ এবং ভিত্তি পর্দার মাঝখানে চলে আসে, গোলাকার উসিস গঠন করে, আবরণীযুক্ত উসিস গঠন করে, আকৃতিতে বড় হয় এবং কি হয়, 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত উসিস্ট গঠন করে। কোথায় থাকে? ভিত্তি পর্দা এবং আবরণী কলাকোষের মাঝখানে। ওই উসিস্ট ওখান থেকে মশার হিমোসিলে নিত হয়, তার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে।
সারা দেহে ছড়িয়ে পড়ে এবং উসিস থেকে মিওসিস প্রক্রিয়ায় অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। প্রতিটি নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম পরিবেষ্টিত হয়ে তৈরি করে স্প্রোব্লাস্ট। যে প্রক্রিয়ায় স্প্রোব্লাস্ট তৈরি হয় তাকে বলে স্প্রোগন। অবশেষে এই স্প্রোব্লাস্ট থেকে কাষ্টাকৃতির মাকু আকৃতির স্প্রোজয়েড সৃষ্টি হয়, যা মশার লালা গ্রন্থিতে এসে সঞ্চিত হয়। এই স্প্রোজয়েড কিন্তু হ্যাপ্লয়েড। এবার ওই মশকই যখন কোন সুস্থ মানুষকে আবার কামড়ায়, তখন কিন্তু আবার মানব দেহে স্প্রোজয়েড দশা প্রবেশ করে এবং প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি শুরু হয়। এই মশার দেহে, স্ত্রী আনোপ্লেস মশকির দেহে এই যে নিষেধ প্রক্রিয়া ঘটে, যৌন জনন, তাই হলো এই মশকি নির্দিষ্ট পোষক বা প্রাথমিক পোষক, আর মানুষ হলো গৌণ পোষক, অযৌন দশা সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রায় এই যৌন দশা সম্পন্ন হতে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। এইভাবে ম্যালেরিয়াল প্যারাসাইটের জীবনচক্র মশকি চক্র এবং মনুষ্য চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। শেষ করছি।